দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ 24 ঘন্টা। আপনারা জানেন সিটি কর্পোরেশন নির্বাচনকে আবর্তিত করেই কেন্দ্র করে মূলত আবর্তিত হচ্ছে এখনকার রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে নির্বাচন কমিশন, নির্বাচনের প্রার্থী, সবাই সেই নির্বাচনের নানা দিক নিয়ে কথা বলছে। নির্বাচন কোন পদ্ধতিতে হবে, ইভিএম এর বিষয়ে নির্বাচন কমিশনের অনড় অবস্থান এবং সেখান থেকে সরে আসার জন্য বিএনপির বারংবার অনুরোধ, সবকিছু নিয়েই আওয়ামী লীগের অভিযোগ নির্বাচনকে আগে থেকে বিতর্কিত করার পায়তারা করছে দলটি। এসব নিয়ে আনতে চায় আলোচনার টেবিলে। আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি রাজনীতির আলোচনায় সিটি নির্বাচন। আপনার সঙ্গে থাকছে 24 ঘন্টায় আমি মাহফুজ মিশু। দর্শক, রাজনীতি প্রসঙ্গে কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে আছেন জনাব এস এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এবং আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব। আমরা আশা করছি আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক জনাব রুহিন হোসেন প্রিন্স এবং ধানমন্ডি থেকে সংযুক্ত হওয়ার কথা ঢাকা দক্ষিণের আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসী। আলোচনা শুরু করতে চাই এস এম কামাল হোসেন আপনাকে দিয়ে। আপনার দলের তৃতীয় মেয়াদের টানা সেই দায়িত্ব গ্রহণের রাষ্ট্র পরিচালনায় গতকালকে 1 বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে দলীয় প্রধান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি অনেকগুলো কথা বলেছেন। তার ভিতরে সম্ভবত মৌলিক কথাটা হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান সেটি চলমান থাকবে। সেই ভাষণকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলছেন এই ভাষণে জাতি হতাশ, এবং তিনি প্রত্যাশা করছেন, তার দল প্রত্যাশা করছিল যে নির্বাচন নিয়ে যে সংকট তার কোনো একটা দিক নির্দেশনা প্রধানমন্ত্রীর ভাষণে হয়তো থাকবে। পাশাপাশি একটা নিরপেক্ষ নির্বাচন কিভাবে করা যায় সেরকম ইঙ্গিতও তারা প্রত্যাশা করছিলেন। প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে আসলে জাতি কি পেল? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। একজন বিজ্ঞ আলোচক আছেন, সাবেক ছাত্র নেতা, 90-এর নেতা জনাব হাবিবুর রহমান হাবিব, তাকে ধন্যবাদ। আজকে 8ই জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন, বঙ্গবন্ধু দিন, যিনি বাঙালিকে স্বপ্ন দেখাতেন, স্বপ্ন দেখিয়েছেন এবং স্বপ্ন বাস্তবায়ন করেছেন, যিনি পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে বাঙালির অধিকার আদায়ের জন্য 14টি বছর জেল খেটেছেন। সর্বশেষ মহান মুক্তিযুদ্ধে, যার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই 9 মাসের সশস্ত্র যুদ্ধের সময় যিনি পাকিস্তানের কারাগারে ছিলেন, যাকে পাকিস্তানের কারাগারে যার কবর খোঁড়া হয়েছিল, যে তাকে সেখানে ফাঁসি দিয়ে তাকে সেখানে কবর দেওয়া হবে, সেই অন্ধকার কবর থেকে, অন্ধকার সেল থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিনে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়েছিলেন। এবং বঙ্গবন্ধু যদি এই দিনে মুক্ত হতো তাহলে বাংলাদেশের স্বাধীনতার পরিপূর্ণতা আসতো না। যদিও 1971 সালের 16ই ডিসেম্বর আমরা শত্রুমুক্ত হয়েছিলাম, আনুষ্ঠানিকভাবে আমরা শত্রুমুক্ত হয়েছিলাম, কিন্তু বাঙালি সেদিন আনন্দিত হয়েছিল না যে তাদের প্রিয় নেতা, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মুক্তি না পেলে তাদের সেই আকাঙ্ক্ষা, তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হতো না, স্বাধীনতার পরিপূর্ণতা হতো না। কারণ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশ আর বাংলাদেশ আওয়ামী লীগ এক অভিন্ন। এই কারণে বঙ্গবন্ধুর এই দিনে মুক্তির মধ্যে দিয়েই বাংলাদেশের স্বাধীনতার পরিপূর্ণতা আসছিল। এই দিনকে এই জন্য শ্রদ্ধার সাথে স্মরণ করি। আপনি যেটা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, আমি মনে করি উনি যথার্থ বলেছেন, উনি সঠিক কথাগুলো বলেছেন। উনি বাংলাদেশকে, যে বাংলাদেশ উনি দেশে আসার পর যে বাংলাদেশ ছিল গণতন্ত্রহীন বাংলাদেশ, যে বাংলাদেশ ছিল সামরিক শাসনের বুটের তলায় মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার পিষ্ট হয়েছে, সেই বাংলাদেশকে উনি লড়াই সংগ্রাম করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। এবং আপনি জানেন যে বাংলাদেশ জঙ্গিবাদের দেশ ছিল, সন্ত্রাসের দেশ ছিল, দুর্নীতির দেশ ছিল, অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছিল, সেই বাংলাদেশকে উনি বিশ্বের দরবারে একটি মর্যাদাশীল দেশ হিসাবে, উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা করেছেন। এবং বাংলাদেশকে উনি বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন। আন্তর্জাতিকভাবেও সকলে, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নোবেল পুরস্কার প্রাপ্ত তারাও শেখ হাসিনার এই উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন। আপনি যেটা বলেছেন যে বিএনপি বলেছেন যে এই বক্তব্যে হতাশ তারা এই বক্তব্যে হতাশ, এইটা স্বাভাবিক, বিএনপি তো হতাশ হওয়া স্বাভাবিক। বিএনপি মির্জা ফখরুল এবং ডক্টর কামাল হোসেন ছাড়া
বাংলাদেশের, আমি মনে করি বাংলাদেশের 90% লোক আজকে শেখ হাসিনার উন্নয়নের কর্মকাণ্ডে প্রশংসা করেন, শেখ হাসিনার এই যে অগ্রযাত্রাকে প্রশংসা করেন, তারা শেখ হাসিনার সমর্থন করেন। এবং ওনারা যেটা বলছেন যে একটি নিরপেক্ষ নির্বাচন, এখন নিরপেক্ষ নির্বাচন বলতে যদি বিএনপি জিতলে নির্বাচন নিরপেক্ষ হয় তাহলে এখানে কোনো কথা নেই। উনি নিরপেক্ষ নির্বাচন করার চেষ্টা করেন এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্যই উনি 96 সালে বিএনপি, আমরা 96 সালে দুঃখিত 91 সালে আমরা সামরিক স্বৈরাচারদের বিরুদ্ধে লড়াই করে সামরিক স্বৈরাচারের শেখ প্রতীক হচ্ছে এরশাদ সাহেবের পতনের মধ্যে দিয়ে আমরা 3 জোটের রূপরেখা অনুযায়ী যে গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ফিরিয়ে এনেছিলাম, সেই গণতান্ত্রিক ব্যবস্থা কিন্তু ধ্বংস করেছেন বিএনপি। 96 সালে তারা 91 সালে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর যে উপনির্বাচন তারা করেছিল, সেই নির্বাচনে তারা বাংলাদেশে যে নিয়ম চালু হয়েছিল, একটি হুন্ডা 2টি গুন্ডা, এটা কিন্তু বিএনপি চালু করেছিল মাগরুর নির্বাচনের মধ্যে দিয়ে, উপনির্বাচনের মধ্যে দিয়ে। সেই নির্বাচনের মধ্যে দিয়েই আবার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি সেদিন মনে করলো যে বিএনপির অধীনে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, যে কারণে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হলো এবং তত্ত্বাবধায়ক সরকার সেদিনকে বিএনপি কোনো রকম মেনে নিয়েছিল না। বিএনপির নেত্রী উনি বলেছিলেন যে শিশু আর পাগল ছাড়া কোনো নিরপেক্ষ ব্যক্তি নাই। তারপরেও জনগণের লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে জননেত্রী শেখ হাসিনার ইস্পাত কঠিন ঐক্য এবং তার সাহসী পদক্ষেপের কারণে সেদিন বিএনপি বাধ্য হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার জন্য। মির্জা ফখরুল সাহেব যেটা নিরপেক্ষ সরকারের কথা বলেন, এই নিরপেক্ষ সরকারে ওনরাই কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের থিমটাকে ওনরাই নষ্ট করেছেন। বাংলাদেশের ইতিহাসে একমাত্র জননেত্রী শেখ হাসিনা 2001 সালে এটা তার সত্যি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন। আপনি দেখেন বঙ্গবন্ধুকে হত্যা করার পর কেউ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি। এরশাদ সাহেব, জিয়াউর রহমান জোর করে ক্ষমতা দখল করেছে, ক্ষমতা হস্তান্তর করে নেই, ওনার মৃত্যু হয়েছে, ওনার কলিগদের হাতে ওনার মৃত্যু হয়েছে। আমরা এই মৃত্যু কামনা করিনি। একমাত্র আওয়ামী লীগ সেদিন সংসদে দাঁড়িয়ে কিন্তু এর নিন্দা জানিয়েছেন, কিন্তু বঙ্গবন্ধু হত্যা করার পর বিএনপি কিন্তু এই নিন্দা জানায়। সেটি অতীতের কথা। আমরা যদি একটু এই প্রসঙ্গে আমি ওইটা টাইনে একটু শেষ করে দেই। আজকে যেখানে যেটা বলছেন যে জননেত্রী মির্জা ফখরুল সাহেব যেটা বলছেন এবং সেই নিরপেক্ষ সরকারকে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছেন বিএনপি, না আমরা বাতিল করি না, হাইকোর্ট বাতিল করেছে। এবং তারপরেও জানেন যে সেদিনকে সাবেক রাষ্ট্রদূত মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম মাইলাম একটি কথা বলেছেন যে খালেদা জিয়ার একঘেয়েমির কারণে এবং তার যেনতেন প্রকারের সরকারে যাওয়ার কারণেই এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা মানে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং 1-11 সরকার এসেছেন। এবং কত সালে বলেছেন আমার এখানে লেখা আছে, আমি আপনারা বলতে পারবো। 2007 সালে ওইরকম 2006 সালে বলেছিলেন, দুঃখিত 2006 সালে জানুয়ারি অথবা এপ্রিলের দিকে বলেছিলেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আজকে প্রশ্নবিদ্ধ করার জন্য বেগম খালেদা জিয়ার ক্ষমতায় যার আকাঙ্ক্ষা এবং 1-11 সরকার এর জন্য দায়ী বেগম খালেদা। কিন্তু মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য ছিল। জি হাবিব ভাই, এই প্রশ্নটাই আপনাকে করতে চাই যে ধরেন প্রধানমন্ত্রীর কালকে বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, সামনে সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনে আপনারা যাচ্ছেন, আবার পাশাপাশি সরকারের 1 বছর মেয়াদ হচ্ছে 5 বছর, সেখানেই বিএনপির প্রত্যাশা করে যে সংকট সমাধানের একটা রাস্তা থাকবে, সেই সংকটটা হচ্ছে নির্বাচনী ব্যবস্থার যে সংকট, সেটি না থাকায় বিএনপি খানিকটা হতাশ এবং বিএনপি মনে করে সাধারণ মানুষও হতাশ। কেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতা, দেশের বাইরে যারা দেখছেন, তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম এবং দুজন বিজ্ঞ আলোচককে আমার শুভেচ্ছা। আমি এস.এম. কামালের সাথে একটি ব্যাপারে আমি একমত, দুটি ব্যাপারে। আজকের এই দিনটির ব্যাপারে অবশ্যই আমি স্মরণ করব, এই দিনটি বাঙালি জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। আর আরেকটি কথা বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী উনি ভোট ও ভাতের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন, এটা সঠিক। আজকে কোথায় আমরা? সেই ভোট আজকে কোথায়? সংগ্রাম করেছেন নির্দ্বিধায় আমি স্বীকার করব, কিন্তু আজকে ভোটটা কোথায়? আজকে কি মানুষ ভোট দিতে পারে? এই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন 30শে জানুয়ারি। দীর্ঘদিন ধরে ঢাকার মানুষ ভোট দিতে পারে না, ভোট কেন্দ্রে যাওয়াও প্রয়োজন, মানে পরিস্থিতি থাকে না, তার প্রয়োজন মনেও করে না, না গেলেই ভোট হয়ে যায়। তা আমার কথা হলো যে 1 বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন, আজকে বাংলাদেশ রোল মডেল কিসের?
উন্নয়নের রোল মডেল, গণতন্ত্রহীন একটা রাষ্ট্রের রোল মডেল। আচ্ছা, ভোট হয় না, রাতের বেলা ভোট হয়। পৃথিবীর ইতিহাসে আমরা অনেক কাহিনী জানি, অনেক ঘটনা জানি, রাতের বেলা ভোট হয় এটা তো আমরা জানতাম না। একসময় বাংলাদেশে একটা পার্টি ছিল, সেই দল রাতের বেলা হরতাল ডাকতাম। কারা? ফ্রিডম পার্টির কথা? না, ফ্রিডম পার্টি না, একটা ছোট্ট একটা সংগঠন, আচ্ছা, মানে রাতের বেলা হরতাল ডাকতো। আমরা ওটা খুব উপহাস করতাম। কিন্তু একটি পর্যায়ে দেখা গেল যে রাতের বেলা যখন আমরা এরশাদ বিরোধী আন্দোলনে 24 ঘন্টা 72 ঘন্টা যখন হরতাল অবরোধ দিয়েছি, তখন রাত্রের মধ্যে কভার হয়ে যেত, কিন্তু ওরা ডাকতো শুধু রাতের বেলায়। বাংলাদেশে ভোট রাতের বেলা হয়, পৃথিবীর কোন দিন কোনো ইতিহাসে রাতের বেলা ভোট হয়নি, এই বাংলাদেশের প্রথম হলো। এইটা রোল মডেল আপনি বলতে পারেন। রোল মডেল আপনি বলতে পারেন এইভাবে যে পৃথিবীর কোনো দেশে একটি দল ভোট পায় 4 লাখ, তার পাশাপাশি একটা দল তার আগের ইলেকশনে পায় 1.5 লাখ, 2.5 লাখ ভোট, 2 লাখ ভোট, পরের ইলেকশনে 3,000, 4,000, 5,000 পায়। একটি দল ভোট পায় 3.5 লাখ, তার এগেনস্টে ভোট পায় 57 ভোট। এটা রোল মডেল আপনি এইভাবে বলতে পারেন। এবং এইটুকু আপনি বলতে পারেন যে হ্যাঁ, এই যে বাংলাদেশে এখনও অস্থিরতা চলছে, পেঁয়াজ একেবারে মানে সাধারণ একটা জিনিস, কি হুলুস কাণ্ডটা হয়ে গেল। তো এই সমস্ত দুর্নীতি, অপশাসন, দুঃশাসন, ভোটবিহীন, এই সমস্ত দিক থেকে যদি এইগুলো রোল মডেল হয়ে থাকে, আমার বলার কিছু নেই। আপনার রিজার্ভ ফান্ড থেকে টাকা চুরি হয়ে যাবে, সোনা তামা হয়ে যাবে, পাথরের উপর দিয়ে উড়ে যাবে, কয়লার নিচে গলে যাবে। এগুলি যদি হয়, বিদেশিদের সম্মাননা দেওয়ার জন্য সম্মান করে ডেকে নিয়ে এসে তাদের সোনা 16 আনার ভিতরে 12 আনায় চুরি করি। তো এইগুলি যদি রোল মডেল হয়, ক্যাসিনো সম্রাটদের ধরা হবে, তারপরে সেইটা বন্ধ হয়ে যাবে। কত বড় বড় আজকে দুর্নীতি চারিদিকে হাজার হাজার করে। আজকে একটা দিন ভয়ানক মারাত্মকভাবে আমার কাছে আজকে লেগেছে, বিভিন্ন পত্রিকা এসেছে, আমি পড়েছি। এই যে সরকারের যে দাবি বিদ্যুৎ নিয়ে, 22,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা সরকারের আছে, কিন্তু আমাদের একদম পিক আওয়ারেও 13,000 না, সরকার পক্ষে তো 13,000 মেগাওয়াট গত বছর মানে ব্যবহার করা সক্ষম হয়েছে। তো এখন 22,000 মেগাওয়াট আমার ক্যাপাসিটি, শীতের দিনে আসলে আবার 7,000 মেগাওয়াট। তো 22,000 মেগাওয়াট ক্যাপাসিটি থাকার পরে আমার রূপপুর পারমাণবিক বিদ্যুতের 2400, আপনার সুন্দরবনকে ধ্বংস করে সেখানে রামপালে আরও 1300, তারপর মাতারাবাড়ি না পাতারাবাড়ি যেতে আপনার চিরাং, আপনার বিদ্যুৎ কী করবেন? বিদ্যুৎ আপনারা দাবি করছেন যে 90% বা 98% মানুষকে বিদ্যুৎ দিয়েছেন, তো এই বিদ্যুৎটা কী করবেন? কোন কাজে লাগাবেন এই বিদ্যুৎটা? বিদ্যুতের চাহিদা দিনকে দিন বাড়বে না, আর বাড়া জায়গা নাই তো। আপনার 99% আপনি দিয়ে দিয়েছেন বলছেন, আপনার দাবি করছেন। না, কিন্তু আপনার বাড়িতে ধরেন একটা ফ্রিজ ছিল, সেই বাড়িতে তো 2টো ফ্রিজ। না, সেটা হোক, আমার তো 22,000 ক্যাপাসিটি আমার আছে। আমি এখন শীতের দিনে কি করব? এখন 7,000 মেগাওয়াটের বেশি লাগবে না। কিন্তু মজার ব্যাপারটা কি, এই যে কুইক রেন্টাল আর রেন্টাল পাওয়ার, এদের আমরা ক্যাপাসিটি চার্জ বলে একটা জিনিস, ক্যাপাসিটি পেমেন্ট। জি, ক্যাপাসিটি পেমেন্ট। গত বছর কোনো বিদ্যুৎ না এখানে 8,000-এর উপরে 2018 সালে 8,000 কোটি টাকার উপরে দিয়েছে। লাগাতার 4,000, 5,000, 3,000 এরকম 4,500 কোটি টাকা ক্যাপাসিটি আপনার দিয়ে যাচ্ছে, চার্জ দিয়ে যাচ্ছে। এখন সেই সমস্ত প্রতিষ্ঠানগুলির বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি কমে গেছে, কিন্তু ক্যাপাসিটি চার্জ তার চেয়ে বেশি দিচ্ছেন আপনি। এটা একটা কত বড় শুভঙ্করের ফাঁকি। এই দিন এই জনতার সামনে যখন এই জিনিসগুলি ফুটে উঠবে, তখন জনগণ কি করবে? রাস্তায় বের আসবে। যে দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রীকে কোনো অর্থ আত্মসাৎ না হওয়ার পরে অর্থ জায়গায় আছে, নিজের সংগঠনের টাকা যে চ্যারিটিটা, তার যে তাকে মামলা, তাকে সাজা দিয়ে জামিন দেওয়া হয় না, যে দেশে ভোট হয় না, যে দেশে প্রশাসনকে দিয়ে রাতের বেলা ভোট কাটানো হয়, সেই দেশে আমাদের যদি সুশাসনের কথা বলেন, আমরা তো প্রত্যাশা করতেই পারি একটা নির্বাচন। একটা নির্বাচনের কথাই তো আমরা এই যে নির্বাচনটা হয়েছে, এটা নির্বাচন বলে? এটা কিন্তু নির্বাচন কোনোভাবে কোনো পরিভাষায় আপনাকে নির্বাচন বলে নাই। একটা লোকের চোখ নেই, একটা কানের অর্ধেক আছে, চুল মাথায় নেই, শ্বাস লম্বা ধরেন 5 ফুট 5 ইঞ্চি, তাকে ধরেন সুঠাম দেহের অধিকারী, হ্যাঁ, সব কিছু সুন্দর একটা মানুষকে আপনি বিশ্বাস করবেন? নিশ্চয়ই পৃথিবীর কেউ করবে না। তো যে দেশে নির্বাচন হয় না, যে দেশে আপনার ক্যাসিনোতে হাজার করে শত কোটি টাকা ধরা পড়ে, যে দেশে আপনার এসব কারণে বিএনপি প্রধানমন্ত্রী এই না, যেখানে একটা পদ্মার দাম যখন হয় 37 লক্ষ টাকা, একটা জেন্টার চেয়ারের দাম পড়ে 57 লক্ষ টাকা, একটা হ্যান্ড গ্লাভসের দাম 17,000 টাকা, একটা স্টেরয়েড মোজার দাম পড়ে যখন 34,000 টাকা, একটা 500 টাকার বই যখন 85,000 টাকা হয়, একটা বালি যখন 27,000 টাকা, তার কভার যখন 28,000 টাকা হয়, তাহলে এটা কোন রোল মডেল আপনি বলেন? এই অবস্থার মধ্যে আমরা আশা করছিলাম এই সমস্ত হওয়ার কারণ হলো
ভোট না হওয়ার কারণে প্রশাসন আজকে কিন্তু কথা উনি তো শুনতেছে না। দুর্নীতির বিরুদ্ধে তার অভিযান কিসের দুর্নীতি, কোথায় তো অভিযান? যাদেরকে ধরা শিশু বাচ্চা, মায়ের পেটের মধ্যে তার নিষ্পাপ, এই যাদেরকে ধরা হয়েছে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, যুব স্বেচ্ছাসেবকের প্রেসিডেন্ট সেক্রেটারি, এরা নিষ্পাপ। এরা নিষ্পাপ হয়ে যায়। যত বড় দুর্নীতিবাজরা বাইরে আছে, জি, সেই রাঘব তুলনায়। বোয়ালের সামনে পুটি চানা পুটি আর বোয়ালের বাচ্চা এ যে মাছ খেয়ে ফেলে, এটা আমি বিশ্বাস করবো না। জি, আমি আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক জনাব রহিম হোসেন প্রিন্স। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই আলোচনা শুনছিলেন। আমরা শিরোনাম বলছি রাজনীতির আলোচনায় সিটি নির্বাচন, এবং এই সিটি নির্বাচন 30 তারিখে সবচেয়ে বড় শহর, আমাদের রাজধানী শহর সেখানে, এবং সেই নির্বাচনকে ঘিরে 2-3টি বিষয়ে এখন খুবই বড় বিতর্ক চলছে। একটি বিতর্ক হচ্ছে ভোটের পদ্ধতি নিয়ে, ইভিএম নিয়ে। বিএনপি ইভিএম এর চূড়ান্ত রকম বিরোধিতা করছে। আজকে প্রধান নির্বাচন কমিশনার স্পষ্ট করে বলেছেন যে ইভিএম থেকে সরে আসার সুযোগ নেই, এবং তিনি যুক্তি দিয়েছেন কেন নেই। কারণ হচ্ছে যে তিনি বলেন যে ইভিএম এ ভোট জালিয়াতির সুযোগ কম, ইভিএম এটা ম্যানুয়ালি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে। ফলে আপনাদের অবস্থানটা কি আসলে ইভিএম নিয়ে? ধন্যবাদ আপনাকে। আমি সরাসরি ইভিএম বলার আগে পয়েন্টটাকে একটু এইভাবে বলতে চাই, কারণ যখন একটা আলোচনা হয় আমার কাছে অনেক সময় মনে হয় যে আমরা কথামালার পাল্টাপাল্টির মধ্যে আসল জিনিসটাকে হারিয়ে ফেলি এবং খুব পার্শিয়াল একটা জিনিস দিয়ে টোটাল সমাধান খুঁজি। সুতরাং অনেক মানুষ তারা শেষবেলায় হতাশ হন। সুতরাং এটা বিবেচনা করা দরকার। এই জন্য আমি খালি ভূমিকা অল্প একটু সময়ের বিবেচনায় বলি। অ্যাকচুয়ালি এই যে নির্বাচন নিয়ে যে কথাবার্তা বলছি, আপনি অত ব্যাখ্যা না করে বলা যায় নির্বাচন ব্যবস্থাটাই ফেল করে গেছে, এটা বলা যায়। কারণ এই যে নির্বাচনে ম্যানিপুলেশন, কারসাজির যে কথাটা বলা হয়, আমরা কিন্তু অনেক দিন ধরে দেখে আসছি। জিয়াউর রহমান সাহেবের আমলে দেখছি, এরশাদ সাহেবের আমলে দেখছি, আমরা লাস্ট নির্বাচনে নতুন রূপ দেখলাম। তাহলে এইটাকে আপনি কি একটা ঘটনা হিসেবে ফেল করবেন না পুরো সিস্টেমের ব্যবস্থা হিসেবে? ব্যবস্থার ফেল। তাহলে আপনাকে প্রথমে যদি আপনি ন্যূনতম গণতন্ত্রের মানুষের অধিকারের নর্মসটা চিন্তা করেন, তাহলে ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এই ক্ষেত্রে খালি অনেক পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট বলি। আমি যেমন ভোট দেওয়ার স্বাধীনতার বলছি, ভোটে দাঁড়ানোর স্বাধীনতাটাও থাকতে হবে। দাঁড়ানোর প্রকৃতপক্ষে কিন্তু স্বাধীনতা নাই, সুযোগ থাকলে পরে বলবো। তাহলে আরও অনেক বিষয় আছে, এই টোটালিতে ভাবতে হবে। ঠিক আছে, টোটালিতে এখন নাই বা বললাম, এবার সিটি নির্বাচনে বসি। তাহলে দেখুন, প্রথমে দাঁড়ানোর সুযোগ নাই কেন? আপনি মিনিমাম মেয়র পদে দাঁড়াইতে গেলে আপনার প্রথমে কোনো টাকা খরচ না করেন 1.5 লাখ টাকা লাগবে। 1 লাখ মনোনয়ন, সিডি কিনতে 27 থেকে 37,000 টাকা, অন্য তো আছেই। তারপরে ভোট করলে কি হবে? আপনি বলেন, একটা ভালো মানুষের পক্ষে, যার টাকা নাই, তার পক্ষে কি সম্ভব? তারপরে তো কত কোটি টাকার খরচের মালা এগুলো তো রয়ে গেছে। তাহলে সেটি একটি বিষয়। তাহলে নির্বাচনকে ভাবলে প্রথমে কিন্তু এই জায়গাটা একটু ভাবা দরকার, কিন্তু আমরা এই পয়েন্টটাই কখনো ভাবি না। এটা আমরা বামপন্থীরা মনে করি আমরা একটা ভুল পদক্ষেপের জায়গায় যাই। সিটি নির্বাচন নিয়ে অনেকদিন কথা হচ্ছে, মানুষের প্রত্যাশা থাকবে, কিন্তু এই সিটির যিনি মেয়র নির্বাচিত যদি হন জনগণের দিয়ে বা যেভাবে হন, তিনি যতই ভালো লোক হন, তার পক্ষে কি সম্ভব এটা করা সম্ভব না। কারণ এইখানে সংস্থাগুলো যেটার খবরদারিটা আছে, এটা সম্ভব না। রাষ্ট্র যেভাবে চলে, এই সিটি কর্পোরেশন সেভাবে চলে না, সংসদীয় পদ্ধতির ধারাটা নাই। তাহলে সিটি গভর্নমেন্ট করার জন্য যে নতুন ধারা আনা দরকার, সে আলোচনাও আমরা থাকলাম না। আরেকটা জিনিস দেখলাম, এবার সিটি নির্বাচনে দেখবেন মূল পলিটিশিয়ানরা না ব্যবসায়ীরা, প্রধানত কারাই সামনে চলে আসলো, কারা শত শত কোটি টাকার মালিকরা সামনে আসলো, এটাও চলে আসলো। তার মানে নির্বাচনটা বন্দী হয়ে গেল টাকার খেলা, ব্যবসায়ী এবং অন্য জায়গায়, এবং এই ব্যবস্থার মিনিমাম উন্নয়ন ঘটল না। এবার আসি ইভিএম, তার একটা পদ্ধতি, সে পদ্ধতিটার ব্যাপারে পরিষ্কার বক্তব্য আমরা কমিউনিস্ট পার্টির দিক থেকে বলেছি। আমরা আধুনিক পদ্ধতির বিরুদ্ধে না, কিন্তু ইভিএম পদ্ধতি বাংলাদেশে বিগত দিনে যে নির্বাচনগুলো হয়ে গেছে, সেইটা স্বচ্ছতা প্রমাণ করতে পারেনি, আন্তর্জাতিকভাবেও পারে নাই। ছোট করে যদি বলি, তাহলে কোথায় পারে নাই? প্রথমত হচ্ছে, যতটুকু আমরা জেনেছি, এই যে ইভিএম আমরা করছি, প্রত্যেকটা কক্ষে আলাদা আলাদা থাকবে। জি, আলাদা থাকলো। আপনি প্রথমে তাহলে ঢুকলেন, ঢুকে আপনি যদি ওপেন না, নিজেরটা ওপেন না হয়, যিনি সহকারী প্রিজাইডিং অফিসার গতবার ছিল 25%, তিনি ওপেন করে দিতে পারেন। এইবার কত পার্সেন্ট করবেন এখনো ঠিক করেনি। তার মানে ওনার হাতে কিন্তু 25% ভোট। আমি যদি জনগণ গেল না গেল, উনি 25% নিজের ইচ্ছা মতো করতে পারে। এরপরে দ্বিতীয় কি, ধরেন আমি গেলাম, আমি ওপেন করলাম, কিন্তু পরে টিপ দেওয়ার সুযোগ আমার আছে কিনা এর তো কোনো নিশ্চয়তা নাই। তাহলে যে কেউ টিপ দিয়ে তার মার্কা দিয়ে দিতে পারে, এই নিশ্চয়তা কিন্তু থাকলো না। তারপরে ম্যানিপুলেশন একটা বড় সুযোগ থাকে কি, আমি যেটাই টিপ দেই না কেন,
কোন মার্কা হবে আমি তো ঠিক মানে এইখানে যখন এইখানে ভিতরে ঢোকানো হবে মার্কা টার্কা দিয়ে তার উপরে নিশ্চয়তা ধ্যান করবে, যার জন্য ইন্ডিয়ান কোর্টের কিন্তু একটা রুল আছে যে ভোট দেওয়ার পরে আমি ইচ্ছা করলে প্রিন্ট আউটটা আমি নিতে পারি অথবা প্রিন্ট আউট সংরক্ষণ থাকবে, যদি আমি কখনো চ্যালেঞ্জ করে এটা করতে পারি। এনারা এই জায়গার কোনোটার নিশ্চয়তা বিধান এই নির্বাচন কমিশন কথাগুলো আপনারা এখানে না বলে নির্বাচন কমিশনকে বলেছেন? বলেছি, আমি আপনাকে বলি তাদের reply কি ছিল? নির্বাচন কমিশনে সিবিবির পক্ষ থেকে এর আগে বলা হয়েছে, এইবারের নির্বাচন আগে প্রেস কনফারেন্স করে বলেছি, আমি এই অঞ্চলের নির্বাচনে আমার পার্টির পক্ষ কেন্দ্রের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত মানুষ হিসেবে আমি নির্বাচনের শুরুর আগে গিয়েছিলাম যে আপনার ইভিএমে কি কি করছেন, এইবারের পদ্ধতি বলেন। ওনারা বলেছেন খসড়া করছে, এখনো করতে পারেনি। তো ওনাদের কানে দেখেন ওই যে নির্বাচন কমিশন ভরসা রাখেন, তো ওনারা নির্বাচন কমিশন যে কাজ করেছে ভরসা রাখার তো কোনো কারণ থাকে না। তাহলে এইগুলো থাকলো, তার থেকে সবচেয়ে বড় কথা কোনটা জানেন? ভোটে আসলে মানুষ যে যাবে, যাওয়ার পর ওইখানে সব দলের পোলিং এজেন্ট নিশ্চিতভাবে থেকে যে এটা করতে পারবে নিশ্চয়তা কে দেবে? কিন্তু এটা দিতে পারবে না তো। মানে আমি বলছি যে এই নিশ্চয়তা তো উনি কি করে বলেন যে এত সহজে দিচ্ছেন? কারণ আপনাকে দুইটা তিনটা কথা বলি। ইতিমধ্যেই ওই যে আগে বললাম, এই যে আমি যে টাকার কথাটা বললাম, এত টাকা লাগে, আমরা অনেক আগে স্মারকলিপি দিয়েছি, ওনাদের কোনো চাঁদবাদ নাই। মানে ওনারা মনে করেন তো ভালোই, কারণ ওনারা যে দায়িত্ব পালন করছেন সেটাই তো মনে করছেন যথেষ্ট। সরকার খুশি থাকলে ওনারা খুশি, জনগণের খুশি, ওনাদের খুশি না। আমরা বলেছিলাম প্রথম দিন, আপনি দেখেন মিডিয়ার সমস্ত মিডিয়া দেখেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বড় বড় মানে যারা প্রার্থী ছিল আওয়ামী লীগ বিএনপি উভয় দলই এইখানে এটা ভায়োলেট করেছে নির্বাচন আচরণবিধি, যে কয়জন নিয়ে যাওয়ার কথা শোডাউন না করা। কি ভূমিকা পালন করলেন? কোনো ভূমিকা তো পালন করেন নাই। তার মানে নির্বাচন কমিশনের উপর আমি দেখছি নির্বাচন কমিশনের এখনো পর্যন্ত আস্থা থাকার কোনো কারণ নেই, অতীতে ছিল না, এখনো নাই। একই কথা বিএনপিও বলছে। তাহলে সেই অবস্থায় আপনার নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা কোনো আন্দোলনও দেখি না, তাহলে সেই অবস্থায় নির্বাচনে যাচ্ছেন কেন, সেই নিয়ে আলোচনা করতে চাই। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, 24 ঘন্টা একবার আমন্ত্রণ। আমরা সিটি নির্বাচন প্রসঙ্গে কথা বলছি। ক্ষমতাসীন দলের নেতা এস এম কামাল হোসেন আছেন আমাদের সঙ্গে। দুজন নেতা বিএনপির এবং কমিউনিস্ট পার্টির, তারা খুব স্পষ্ট করে বলছেন এই নির্বাচন কমিশনের উপরে তাদের ন্যূনতম আস্থা নেই। কেন নেই সেই ব্যাখ্যা তারা দিয়েছেন। এই নির্বাচন কমিশন 30 তারিখে কি করবেন সেটিও তারা জানেন। এমনকি যে ইভিএম, সেই পদ্ধতিতেই নানা ধরনের ম্যানিপুলেশনের সুযোগ আছে, যেটি রুহিন হোসেন প্রিন্স বলছেন। এরকম একটা নির্বাচন করার দায়িত্ব আওয়ামী লীগ কেন নিতে হচ্ছে? আপনার ধন্যবাদ। আমি তার আগে একটু হাবিব ভাই দুই একটি কথার উত্তর দিন। হাবিব ভাই বিদ্যুৎ নিয়ে কথা বলছেন, আপনি তার প্রশ্নের ভিতরে ধরেছেন যে মানুষের কিন্তু চাহিদা বাড়তে পারে থাকে, এবং চাহিদা ফুলফিল করতে না পারলেই কিন্তু মানুষ রাস্তায় নামে। যেটা 2001 সাল থেকে 2006 সাল হাবিব ভাইরা চাহিদা ফুলফিল করতে পারেনি বলেই চাঁপাইনবাবগঞ্জে 21 জন কৃষককে একদিনে গুলি করে হত্যা করা হয়েছিল। এবং তারা কিন্তু বেগম খালেদা জিয়ার পদত্যাগ দাবি করেনি, তারা বিদ্যুৎ চাইছিল, মানে জমিতে সার দেওয়ার জন্য, সেচের জন্য বিদ্যুৎ চেয়েছিল। এবং আপনি জানেন যে 96 সালে যখন মানে 2001 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করেন, তখন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল হচ্ছে আপনার বাংলাদেশে 430 মেগাওয়াট, 4030 মেগাওয়াট, 300 মেগাওয়াট। হ্যাঁ, আর যখন 2008 সালে সেই বিদ্যুৎ ছিল 3100 মেগাওয়াটে। এবং তারপরে আজকে জননেত্রী শেখ হাসিনা সেই বিদ্যুতের উৎপাদন, তার সরকার আমলে আজকে 22,562 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। হাবিব ভাইয়ের মতো একজন রাজনৈতিক সংগঠক যদি এই কথা বলেন যে বিদ্যুতের আর বিদ্যুৎ দিয়ে দরকার, কিন্তু প্রতিদিনই কিন্তু বিদ্যুতের চাহিদা বাড়বে, এটি একজন যে অশিক্ষিত লোক সেও বোঝে যে বিদ্যুতের চাহিদা আমাদের দেশে বাড়বে। হাবিব ভাই কালে উন্নয়ন হয়নি। আজকে বাংলাদেশ বিশ্বের, আমি যদি বলি বাংলাদেশ আজকে বিশ্বের 5টি অর্থনৈতিক দেশ, উন্নয়নের দেশের মধ্যে 5টি দেশের, মানে অর্থনৈতিক অগ্রগতি বিশ্বের শীর্ষ 5টি দেশের একটি হচ্ছে বাংলাদেশ। এবং হাবিব ভাইরা জীবনে যা করে নেই, বিশ্বের কোনো দেশের যে দৃষ্টান্ত নাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবারও 5 কোটি ছেলে মেয়ের হাতে প্রায়
36 কোটি, মানে 35 কোটি আপনার নতুন 21,97,882টি বই এবার বিতরণ করেছে। অর্থাৎ এই ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। কিন্তু আবার আরো আমি অনেক দিক জি, তুলে ধরতে সেগুলো পারি, আমি সেই সেদিকে আলোচনা যাব না। আপনি করেছেন। আর ইভিএম এর পদ্ধতি যেটা করেছেন এটা নির্বাচন কমিশনের ব্যাপার। আর কিন্তু এই নির্বাচনটাকে গ্রহণযোগ্য করবেন না এই আপনারা, বা করতে চান না? এই নির্বাচন জীবনও গ্রহণযোগ্য হবে না হাবিব ভাইরা না জিতলে। হাবিব ভাইরা না জিতলে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। উনি রাতের কথা বললেন, উনি রাতের কথা তো বললেন, আমি আপনাদের দেখাই, উনি রাতের কথা বললেন। রাতে উনরা কবে একটা ডকুমেন্ট দেখান যে রাত্রে ভোটিস, ওনাদের নেতা মির্জা ফখরুল কিন্তু 30 তারিখ সকাল 11টায় ঠাকুরগাঁয় বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, ওনাদের নেতা বলেছেন। 2 দিন পরে ওনারা বলতেছেন রাতের বেলা ভোট হয়েছে। যদি নির্বাচনে রাতের বেলা ভোট হয়ে থাকে তাহলে নির্বাচনের দিন আপনারা নির্বাচন বয়কট করে আন্দোলন শুরু করলেন না কেন? আমরা যেমন মনে করেছিলাম আমাদের প্রিয় নেত্রী যে বিএনপির অধীনে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, আমরা কিন্তু আন্দোলনের কর্মসূচি দিয়েছি, হরতাল দিয়েছি, অবরোধ দিয়েছি, আমরা সেই নির্বাচন মানি নেই। হাবিব ভাই, আমি একটা কথা, আমি উনি যে কথা বলেন, উনরা যে কারচুপি, হ্যাঁ আমি যদি না, উনি আমার বয়সে বড় বলতে নাই, চোরের মার বড় গলা। মানে আমি মাঝে মাঝে একটা গল্প বলি, আমি 1 সেকেন্ড একটু সময় দেন। ওই যে নদীতে 2 জন গোসল করতেছিল ভোরবেলা, একজন ওপারে একজন এপারে। উপরে যে গোসল করতেছিল সারা রাত চুরি করে এসে গোসল করতেছে। সে বলছে যে এই পাশের যে লোকটা যে গোসল করতেছে সেও আমার মতো চোর, আর এই পাশে যে লোকটা গোসল করতেছে ও ফরজ গোসল করতেছে নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ। ও মনে করছে ওই লোকটা আমার মতো ফজর নামাজ পড়বে। এখন হাবিব ভাইরা সারা জীবন করে এসে চুরি, এই দেখেন জনকণ্ঠে ভোট কাটতেছে, কিভাবে ভোট কাটে। এবং মেজর মান্নান কি বলছে যে 15ই ফেব্রুয়ারির নির্বাচনও ও মাগরের নির্বাচনকে মিলান করে দিয়েছেন, হার মানিয়েছেন। এবং আপনি শুধু এইটা না, ওনরা যে আইনের কথা বলেন, বিচার বিভাগের কথা বলেন, সেদিনকে বিচার মানে হাইকোর্টের নির্দেশ ছিল যে তেজগাঁ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। এটা সেদিনকে ভারপ্রাপ্ত সিসি কি বলছেন, কোনো কেন্দ্রেই সেনাবাহিনী ছিল না, সেনা মোতায়েন হাইকোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে। যে বিএনপি ব্যালট বাক্স সিল মারে, এই যে সিল মারার চিহ্ন টেবিলের উপর ব্যালট বাক্সে সিল মারে যে বিএনপির আমলে, সেই বিএনপি তো ক্ষমতায় না গেলে তাদের মানে না জিতলে নির্বাচন সুষ্ঠু হবে না। এবং ওনাদের মতো 1 কোটি ভোটার করছিল, আজিজ মার্কা নির্বাচন করছিল, তো কোনো নির্বাচনের সুষ্ঠু হয় তার দাবি অনুযায়ী। পাশাপাশি উনি আরেকটি মৌলিক প্রশ্ন করেছেন যে যদি আগের রাতে ভোট হয়ে যায়, আমি জানি আপনি নিজে আহত হয়েছিলেন নির্বাচনের সময়, তাহলে 30 উনি আহত হয়েছেন। আমি আরেকটা উদাহরণ দিই, হাবিব ভাই তখন ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট, গেরিন রোডে 96 সালের 26শে অক্টোবর অথবা 26শে সেপ্টেম্বর উপনির্বাচন হয়েছিল ধানমন্ডি মোহাম্মদপুর, আপনার খেয়াল আছে কিনা এনে সবাই জানে। সেদিন মাননীয় প্রধানমন্ত্রী, সেদিনকার বিরোধী দলের নেত্রী, উনি গ্রিন রোড একটি কেন্দ্রে গিয়েছিলেন দেখার জন্য। উনি গাড়িতে নামার সঙ্গে সঙ্গে ওনাকে লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন। হাবিব ভাই, সেক্ষেত্রে আপনারা ওই দিন থেকে সেই নির্বাচনকে বর্জন করে আন্দোলন কেন করলেন না, যেটা আওয়ামী লীগ আগে করেছিল? এক কথা বলো, হ্যাঁ এক কথাই বলেন। আর ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয় যেন যাচ্ছেন কেন? 96-এ জি এরশাদের সময় একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে 48 ঘন্টা ফলাফল বন্ধ রাখা হয়েছিল। 48 ঘন্টা পর আওয়ামী লীগ জেতার পরে আওয়ামী লীগকে হারিয়ে দিয়ে এরশাদ সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছিল। আওয়ামী লীগের পরদিন রাস্তায় নেমেছিল, হ্যাঁ তারপর দিন আন্দোলন করছিল, হরতাল দিয়েছিল। কে কইছে? তারপরে সংসদ বসালো, সংসদের বাইরে স্পিকার নির্বাচন করলো, সব কিছু করলো, তারপরে সংসদে যায় নাই, গেছে তো। আমাদের যে কথা, মানে বাংলাদেশে একজন মানুষ সত্য কথা যদি বলে, একজন মানুষ, তাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি যদি এই কথাটা হ্যাঁ বা না, এক কথা না বলেন, তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে, আপনি ইমানদার মানুষ। কোনটা? যদি বলি যে 2018 সালের 29শে ডিসেম্বর রাতে 30 থেকে 35 হাজার কেন্দ্রে ভোট মারা হয়েছে কি হয়নি, যদি ইমানদার ইমান ঠিক রাখতে যায়, সে বলল না হয়েছে অতগুলি না, হয় নাই এই কথা বলতে পারবে না। রাতের বেলায় ভোট হয় নাই, সিল মারে নাই, এই কথা কেউ যদি বলে, আমি মনে করি তার ইমান আমার সব নষ্ট হয়ে যাবে। আর পৃথিবীর ইতিহাসে কোনো তফসিল ঘোষণা করার পর হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ নেতাকর্মীদের দিয়ে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার, এই পৃথিবীর ইতিহাসে হয়নি। পৃথিবীর ইতিহাসে হয় নাই কোনো দিন যে একটা নির্বাচনে প্রায় 50 জন প্রার্থীকে গুলি করে, মাহবুবুদ্দিন খোকনকে গুলি করা হলো, অ্যানিকে করা হলো, গয়েশদারকে কোপানো হলো, অপুকে গুলি করা হলো, আমাকে গুলি করা হলো, কোপানো হলো। 50 জন প্রার্থী আমরা আহত, 17 জন প্রার্থী গ্রেপ্তার। একে কি নির্বাচন বলে? একে নির্বাচন বলা যায়? এবার আমি প্রতিবাদ করলেন না কেন? প্রতিবাদ আমরা করিনি, মানে
প্রতি আমরা করেছি আমাদের মতো করে। আমরা কি প্রতি যুদ্ধ করতে যাব? আমরা কি জাসদ গিয়ে স্বরাষ্ট্রের বাড়ি আক্রমণ করব? আমরা আমাদের মতো করে, জনগণ দেখেছে কি হয়েছে। এবার নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচনে যে বললো যে সেনা মোতায়েন করে নাই, হাইকোর্ট বলেছিল। হাইকোর্ট তো আর দূরের ব্যাপার। নারায়ণগঞ্জের নির্বাচন তৈমুর খন্দকার প্রত্যাহার করে নিল, তাকে প্রত্যাহার করতে বলা হলো। সেবার নির্বাচন কমিশন সেনা মোতায়েন করতে চেয়েছিল, কিন্তু সরকারের সিগন্যাল না পাওয়ার কারণে, সরকার প্রধান দেশের বাইরে থাকার কারণে, সিগন্যাল না পাওয়ার কারণে সেনা মোতায়েন করতে পারলো না নির্বাচন কমিশন, যে কারণে বিএনপি প্রার্থী প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। এবং বিএনপির প্রার্থী এবং প্রত্যাহার করেন, কিন্তু তৈমুর আলী খন্দকার কিন্তু প্রত্যাহার মানে- চোখের পানি ফেলাইছিল, সে প্রত্যাহার করতে সেটা চায়নি। দলের থেকে প্রত্যাহার করার কথা বলা হয়েছিল, উনি প্রত্যাহার করেছেন চোখের পানি ফেরি, আমি কথাটা ধরে নিলাম। এখন আপনাকে আমি বলি, এই যে কথায় কথা বলে যে 11টার সময় মির্জা ফখরুল ইসলাম বলেছে ভোট সুষ্ঠু হয়েছে, আমরা জিতবো। 11টার সময় উনি ভোটটা দিয়ে প্রত্যেকটা মানুষই, আমরাও যেখানে ভোট দিই, আমাদের যাওয়ার সুযোগ হয়নি, আমাদের হাসপাতালে ছিলাম, ওই ভোট তখন জিজ্ঞাসা করে 8টা সাড়ে 8টা ভোট দেওয়ার পরে যে ভোট কেমন হয়েছে, যদি ভালো থাকে হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ, মির্জা সরল বীর, তাহলে এই ইতিহাস তো আগে নাই। আপনি যখন কলম্বাস আমেরিকা আবিষ্কার করে নাই, তখন কি কেউ বলতে পারলো যে কলম্বাস আমেরিকান একটা দেশ আছে? কেউ তো বলতে পারেন, বললে বিশ্বাস করতো না। তো পৃথিবীতে রাতের বেলা কিন্তু ভোট হয় নাই। মির্জা ফখরুলের মতো একজন সজ্জন ব্যক্তি কি করে বুঝবে যে রাতের বেলা ভোট হয়েছে? তার মানে এটা তো সরলতা, আপনি এটা সরলতা। এবং 8:30 কথা বলে পরে যখন 10টার সময় ভোট দিতে গেছে, তখন গিয়ে বলছে যে ভোট ব্যালট পেপার শেষ হয়ে গেছে। কেন? তাহলে সিটি শোনেন, নির্বাচন তখন কিন্তু উনি- 11টায় কইছে, তখন আমি কিন্তু উনি- মিথ্যা তখন- information না না দিচ্ছি, মিথ্যা 11টায়, বলছি না। 11টায়। না, আমি আমি বলছি আপনি বলছি ভুল উনি information 8:30টায়, আমার কথাটা বলতে 8:30টার সময় উনি বলেছেন ভোট এখানে যেভাবে হচ্ছে এভাবে ভোট হলেও আমরা জিতবো। কিন্তু যখনই পরবর্তী আরেকটা কেন্দ্রে গেছে, তখন 11:30টাও হতে পারে 10:30, এটা নিয়ে আমি এত ধরা বাঁধা আমার দরকার নেই। কিন্তু হাবিব তখন উনি বলেছেন না ভোট তো রাতের বেলা হয়েছে। এই কথাটা মিডিয়াতে আসতেছে না, বারবার আসতে ওই কথাটা নিয়ে আসতেছে। এবার আপনি আসেন, তাহলে এই যে- সিটি নির্বাচনে আপনারা কি বলতে আমি বলি রোহিঙ্গা প্রিন্স যে কথাটি বললেন, এটা বাস্তব। এই নির্বাচন কমিশন বিশ্বাস করার কোনো সুযোগ আছে? নির্বাচন কমিশন 18 থেকে 20,000 টাকার ইভিএম কেনে 2 লাখের উপর দিয়ে, 4,000 কোটি টাকার প্রজেক্ট, যারা বক্তৃতা দেওয়ার নামে বক্তৃতা করতে না গিয়ে টাকা আত্মসাৎ করে, তার কেউ বিশ্বাস করার কোনো সুযোগ আছে? আর আমার ভাই যে কথাটা বললেন, হ্যাঁ বিদ্যুৎ উৎপাদন বাড়ছে, অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আওয়ামী লীগ রেখে গেছিল 4,300, আর বিএনপির সময় 3,100 হলো, তাহলে 1200 মেগাওয়াট বিদ্যুৎকে বিএনপি খেয়ে ফেলেছে নাকি বাড়িতে নিয়ে গেছে পকেটে করে নিয়ে যাওয়ার জিনিস না। হ্যাঁ, আওয়ামী লীগ 11 বছরে নিয়ে গেছে অনেক দূরে, কিন্তু টাকা কত কোটি টাকা এখানে আত্মসাৎ হচ্ছে, কত টাকা ধ্বংস। বিএনপির 5 বছরে টোটাল বাজেট ছিল রেভিনিউ এবং ডেভেলপমেন্ট মিলে কত? 13,000 কোটি, 13,500 কোটি। আর এবার প্রায় 30,000 কোটি টাকা, 22,000, 25,000, 11 বছর কত লক্ষ কোটি টাকা বিদ্যুতের পিছনে যে ইয়ে হয়েছে। আর বিদ্যুতের এখন রেটটা কত রেট? আর কথায় কথা বলে চাঁপাইনবাবগঞ্জ 21 জন কৃষক মারা, 21 জন কৃষক মরে নাই, 21 জন কৃষক মরে নাই। হ্যাঁ, একদিন মারা যায়নি, আমি অস্বীকার করবো না, কতজন আমি সংখ্যা বলতে পারবো না, অত না। আর যে কথাটা আপনি নির্বাচন নিয়ে যেটা আজকে কথা, এই নির্বাচন কমিশনের কথা আমি আপনাকে যদি বলতে যাই, আজকে জনগণের ভেতর কি, সেদিন একটা আপনি দেখছেন ফেসবুকে, শেষ করি, ফেসবুকে দেখি এতটুকু বাসা, কারো কাপড় পরা আছে, কাপড় পরা শিখছে, কেউ শেখে নাই, ওরা মাথায় হাতে বসে আছে। কি ব্যাপার? বলছে ভোটটা কি রাতে হবে না দিনে হবে? এই জায়গায় আমরা চলে গেছি, তো সেই দেশ রোল মডেল হয় কি করে? জি, হ্যাঁ, এক সেকেন্ড একটা কথা বলি। আমাদের সঙ্গে নতুন একজন অতিথি এক সেকেন্ড, আমি 1 সেকেন্ডে শেষ করে দেবো। হাবিব ভাই দুটো কথা, উনি মানে দুর্নীতির কথা বললেন, তো লুটপাটের কথা বললেন। বিএনপির আলমে উনি বলেন যে অল্প বাজেট, 24,000 কোটি টাকা 439টা প্রকল্পে লুটপাট হয়নি, এবং 22,000 কোটি টাকা, ইত্তেফাকের নিউজ, 22,000 কোটি টাকা তারেক মামুনের বিদেশে পাচার, এটা ইত্তেফাকের নিউজ, এই যে এখানে আছে। সেই দলের নেতারা কি জাতীয় রাজনীতি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ মনোনীত সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলুন্নুর তাপস যুক্ত হয়েছেন ধানমন্ডি থেকে। ব্যারিস্টার তাপস, স্বাগত আপনাকে। আমি জানি আপনি নির্বাচনী প্রচারণার কাজে অনেক ব্যস্ত, তার ভিতরে সময় নির্বাচন নিয়ে, নির্বাচন সমন্বয়ের জন্য আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। আমরা সিটি নির্বাচন প্রসঙ্গে খানিকটা আলোচনা করছিলাম। আপনি 5 দফা আপনার পরিকল্পনার কথা বলেছেন, এরই মধ্যে বিভিন্ন মত বিনিময় সভায়, ঐতিহ্য রক্ষা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসনের ঢাকা, উন্নত ঢাকা। নিরাপদ ঢাকা আপনার কাছে এর কোন পয়েন্টের ভিতরে কাভার করে, এবং সেটি নিয়ে আপনার পরিকল্পনার কথা কি? কারণ আপনি জানেন নিরাপত্তা ইস্যুটি এখন নানা কারণ অনেক বেশি আলোচিত হচ্ছে এই শহরে, আপনার শহরে। জি, ধন্যবাদ, এবং স্টুডিওতে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আসলে আমি 5টি ভাগে আমাদের যে উন্নয়ন পরিকল্পনা সেটাকে 5টি ভাগে ভাগ করেছি। আপনি ঠিকই বলেছেন। প্রথমটা আমাদের ঐতিহ্যের ঢাকা, দ্বিতীয়টা হলো আমাদের সুন্দর ঢাকা, তৃতীয়টা হলো সচল ঢাকা, চতুর্থ হলো সুশাসিত ঢাকা এবং পঞ্চম উন্নত ঢাকা। আমাদের যে সচল ঢাকা সেটার মধ্যেই আপনি যে বিষয়টা উল্লেখ করেছেন, নিরাপদ ঢাকা, বিশেষ করে আমাদের নারী সমাজের জন্য, মহিলা এবং নারীদের জন্য তাদের একটি নিরাপদ ভাবে তারা যেন গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, তাদের কর্মস্থলে যেতে পারে এবং জীবনের ঢাকা শহরে তাদের বিভিন্ন আমরা যেই কার্যক্রমগুলোর মাধ্যমে সুন্দর ঢাকা গঠন করব সেখানে তারা সেখানে চলতে পারে। এইটাই হলো আমাদের সচল ঢাকা, যেখানে আমরা পুরো যানবাহন ব্যবস্থাকে পুনর্বিন্যাস করব, গণপরিবহনকে আমরা পুনর্বিন্যাস করব এবং ঢাকাকে আমরা সচল হিসেবে আমরা তুলে ধরব। জি, তাপস ভাই, আরেকটা প্রশ্ন আপনার কাছে খুবই করতে চাই, সেটা হচ্ছে নির্বাচনে ইভিএম নিয়ে আপনার প্রতিদ্বন্দ্বী যে দল তারা অনড় অবস্থানে, একই সঙ্গে নির্বাচন কমিশনও অনড় অবস্থানে, ফলে এই নির্বাচনটা আগে থেকেই খানিকটা বিতর্কিত হয়ে যাচ্ছে কিনা, বিশেষ করে ইভিএম নিয়ে নানা রকম শঙ্কার কথা বিরোধী দল থেকে বলা হচ্ছে। আমার মনে হয় না, কারণ আমাদের জাতিগতভাবে কিন্তু আমরা প্রযুক্তিকে পছন্দ করি, আধুনিকতা পছন্দ করি এবং আপনি যদি দেখেন, আমিও ইভিএমে এবারই হয়তো বা আমি প্রথম ভোট দিব। আমারও এটি কিছুদিন আগ পর্যন্ত আমারও বিষয়টি জানা ছিল না, কিন্তু যখন আমি নির্বাচন কমিশনের যে বিজ্ঞাপনগুলো মাধ্যমে তারা ইভিএম পদ্ধতি প্রকাশ করছে সেটা দেখলাম, তখন আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি যে এখানে সুন্দরভাবে এবং নিশ্চিতভাবে একজন ভোটার নিশ্চিতভাবে তার ভোটটা প্রয়োগ করতে পারছে এবং সে যখন একটি বোতাম চাপ দিচ্ছে সেটা যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা সে বাতিল করে আবার নতুনভাবে দিতে পারছে। এবং সুতরাং এটা আমি মনে করি যে একটি আধুনিক পদ্ধতি এবং ভোটাররাও আমার মনে হয় সাদরে গ্রহণ করেছে। আপনারা এখন পর্যন্ত সংবাদ মাধ্যম বা কোনো অর্গানাইজেশন, কোনো প্রতিষ্ঠান কিন্তু এমন কোনো সার্ভে করেনি যেখানে দেখা যাচ্ছে যে ভোটাররা এটার ব্যাপারে শঙ্কিত আছে বা ভোটাররা অপছন্দ করছে। একটি রাজনৈতিক দল শুধুমাত্র তাদের একটি জাতীয় কূটকৌশল হিসেবে এই বিষয়টি বারবার তুলে ধরছে। আমি মনে করি না যে স্থানীয় সরকার নির্বাচনে এই জাতীয় রাজনীতির এখানে কোনো প্রভাব আসা উচিত। একটি স্থানীয় সরকার নির্বাচন যেখানে জনগণ, ঢাকাবাসী তাদের সেবক নির্বাচন করবে। সুতরাং আমি মনে করি যে ইলেকশন কমিশন এই পর্যন্ত যা প্রস্তুতি নিয়েছে আর যেভাবে আমরা অপেক্ষা করছি আগামী 10 তারিখের পর থেকে আমাদের প্রচারণা আরম্ভ হবে, আমি মনে করি অত্যন্ত সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সেবক নির্বাচিত করবে। জি, ব্যারিস্টার তাপস, আপনি আমাদের সঙ্গে থাকেন। রহিম ভাই, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নটা হচ্ছে যে এই নির্বাচন তো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, ব্যারিস্টার ফজলেনুর তাপসের বা কামাল ভাইদের দলের যেটা প্রত্যাশা, আপনি পুরো একদম গোড়ায় হাত দিয়েছিলেন, কিন্তু সেখান থেকেও কি একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে এই নির্বাচন কমিশন সক্ষম? সেই প্রশ্নটা আপনার কাছে শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি। দর্শক একটু পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমরা রাজনীতির আলোচনায় সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে কথা বলছি। রহিন হোসেন প্রিন্স, আমরা জানি বিদ্যুৎ নিয়ে আলোচনা অনেক বড়, অন্যদিন নিশ্চিতভাবে করা সম্ভব। কামাল, আমরা যদি একটু সিটি কর্পোরেশন আলোচনায়, আপনি আওয়ামী লীগের প্রার্থী দক্ষিণের ব্যারিস্টার ফজলেনুর তাপসের বক্তব্য শুনছিলেন। এই নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তো শেষ পর্যন্ত হচ্ছে, আওয়ামী লীগ মনে করে সেটি, বিএনপি যাই বলুক না কেন, কিন্তু বিএনপি শেষ পর্যন্ত বা আপনারা অন্যান্যরা শেষ পর্যন্ত নির্বাচন থাকবেন। আবার আসি, নির্বাচনে তো নিশ্চয়ই যখন করছি, বাংলাদেশে একটা চল আছে যে দ্বিদলীয় ধারাটাই প্রধান। সুতরাং তার বাইরে অল্টারনেট ধারার বক্তব্য তুলে ধরার জন্য ইলেকশন করছি। নির্বাচনে যে দুঃশাসন বিরোধী আমরা যে এখন যে সংগ্রাম করছি তার পার্টি হিসেবে ইলেকশন করছি। আমরা কোন ধরনের নির্বাচন ব্যবস্থা চাই, কোন ধরনের চিঠি চাই, কথা বলার জন্য ইলেকশন করছি। অবশ্যই শেষ মুহূর্ত পর্যন্ত কমিউনিস্টরা থাকবে, সেটার কোনো প্রধান বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি যেটা বললেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলতে, আপনি নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বিতা কি মনে করেন?
নির্বাচন কমিশন কথার কথা, আমি একটা উদাহরণ দিই, ধরেন ভোট কেন্দ্রে কম লোক গেল, বলবে যে এখন এরকম কম যায়, তো এটা তো হলো না। গতবারই ইভিএমে ম্যানিপুলেশন হওয়ার পরও মাত্র 51% তারা দেখাইতে পেরেছে, যেখানে অন্য জায়গায় দেখানো হয়েছে 81%। আমি জানি না কি পরিমাণ হবে। তাহলে যদি আপনি প্রথমে বলেন, প্রথম পাল্টা বুঝলাম যেটা আমরা বললাম, যেটা অলরেডি এটা মানে নাই যে নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রে সমসুযোগ হয় নাই, তাহলে ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষ ভোট কেন্দ্রে পুরো আসতে পারবে কিনা, আসবে কিনা, এবং আসলেও নির্বিঘ্নে ভোট দিতে পারবে কিনা, ভোট দিলেও ওই যে যেটা দিলাম যথাযথভাবে গোনায় রেজাল্ট হবে কিনা, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সেই আস্থা অর্জন করতে পারেনি। আমার পয়েন্ট হচ্ছে নির্বাচন কমিশনের কাছে এখনো যে সময় আছে, আমরা প্রতি মুহূর্তে দেখতে চাই তারা কি করছে। এইটা যদি না দেখায়, তাহলে নির্বাচন ব্যবস্থার প্রতি বললাম যে গত বছরে যে অনাস্থা তৈরি হয়েছে, আরো বেশি অনাস্থা তৈরি হবে, যা পুরো দেশকে একটা সংকটের দিকে আরো নিয়ে যাবে। আমরা এই প্রশ্নটাই ব্যারিস্টার তাপস আপনাকে করতে চাই। আপনি নিশ্চয়ই শুনছিলেন রহিন হোসেন প্রিন্স বলছিলেন যে ভোটাররা আসবেন কিনা ভোট কেন্দ্রে, সেটি একটি বড় প্রশ্ন। তারপরে তারা ঠিকমতো তাদের ভোটটা কাস্ট করতে পারবেন কিনা, যেটি কাস্ট করবেন সেটি রেজাল্টে প্রতিফলিত হবে কিনা। আপনি জিজ্ঞেস করতে পারেন, উনি যে বললেন যে একবার বোতাম চাপ দিয়ে ভুল করলে, ধরেন উনি ভুল করে একটা মার্কায় দিলেন, কথার কথা আমাদের কাস্তে মার্কায় দিলেন, পরে মনে হলো কাস্তে মার্কা না, আমি একটা কবুতর মার্কায় দেবো, উনি কি চেঞ্জ করতে পারবেন? ওনার কথা শুনে আমি ঠিক বুঝতে পারি নাই। এটা যদি হয় তাহলে তো নতুন ঘটনা বুঝতে হবে আমাদের। ব্যারিস্টার তাপস। জি, আমি প্রিন্স ভাইকে একটু পরিষ্কার করি। আমার কাছে, আমি আবারও উল্লেখ করেছি, এটা আমার কাছেও নতুন, কিন্তু নির্বাচন কমিশন বিজ্ঞাপন আকারে তারা এটা প্রকাশ করছে। আপনি যদি সেটা দেখে দেন, সোশ্যাল নেটওয়ার্কে এটা আছে, সেখানে উল্লেখ করা আছে যে প্রথমে যিনি একজন ভোটার চাপ দিল একটা, তারপরে সেটা আবার সেটা কনফার্ম করতে হয়। কনফার্মের পূর্বে তিনি যদি দেখেন যে তিনি ভুল জায়গায় চাপ দিয়েছেন, তাহলে সেটাকে খারিজ করে, বাতিল করে তিনি নতুন করে আবার দিতে পারেন। এটাই আমি দেখেছি, সেটাই আমি বলেছি। আর আমি এই পর্যন্ত আমরা যে প্রচারণায় নেমেছি, জনগণের কাছে যাচ্ছি, আমরা স্বতঃস্ফূর্ততা পাচ্ছি। ঢাকাবাসীর মধ্যে একটি স্বতঃস্ফূর্ততা রয়েছে, তারা আগ্রহ সহকারে তারা অপেক্ষা করছে আগামী 30শে জানুয়ারির জন্য। এবং আমার মনে হয় যে 10ই জানুয়ারি থেকে যখন নির্বাচনী প্রচারণা আরম্ভ করবে, তখন এটা আরও পরিষ্কারভাবে বোঝা যাবে যে ঢাকাবাসী কতটা উন্মুখ হয়ে আছে এই ভোটে তাদের একজন সেবককে নির্বাচিত করার জন্য। এটা একটি স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনে ঢাকাবাসী তাদের সেবক নির্বাচিত করবে। সুতরাং আমি এই পর্যন্ত যতটুকু মাঠে আছি আমার প্রচারণায়, সেখানে আমি খুবই স্বতঃস্ফূর্ততা দেখছি। ঢাকাবাসী চাচ্ছে যে একটি এমন একজন সেবক তারা নির্বাচিত করবে, যে সেবকের মাধ্যমে তারা একটি উন্নত ঢাকা পাবে। জি হাবিব ভাই, তার মানে মানুষের স্বতঃস্ফূর্ততা আছে। এবং ব্যারিস্টার তাপস আরেকটা কথা বলছেন, জাতীয় রাজনীতির যে কূটকৌশল, সেটি স্থানীয় সরকার নির্বাচনে আনাটা খুব বেশি যৌক্তিক কিনা। আবার বিএনপি আমরা দেখছি যে জাতীয় রাজনীতির সঙ্গে তাদের যে অবস্থান, এই নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা, সরকারের প্রতি অনাস্থা, তার বিপরীতে স্থানীয় সরকারের সব নির্বাচনে আপনারা অংশ নিচ্ছেন 30 ডিসেম্বরের পরেও। আপনি কি পৃথিবীতে এমন কোনো শিয়াল বা বাঘ ওর নাম কি, বাঘ, ছাগল ধরে, জি বাঘ ধরে, বাঘ, তারপর শিয়াল ইমানদার পেয়েছেন? ওনার কাছে ছাগল বা মুরগি দিয়ে আসলে উনি না খেয়ে পাহারা দেবেন? এই নির্বাচন কমিশনের প্রথম থেকেই তো বাঘ হয়ে বসে আছে। তার বাবা এত কি দরকার? ইভিএমে আমি 100% করব, কি দরকার তার? ভোট করবে হলো বিএনপি, কমিউনিস্ট পার্টি, অন্যরা, ওনারা এত মাথাভাসি শিখেছে। এখন রাজনৈতিক দলগুলিতে যদি বলে যে ঠিক আছে আপনি 50% করান বা 30% করান, সেগুলো নাচতে আছে মানুষ। ওনারা কি এত মাথা ব্যথা যে 100% করতে হবে? তারা তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগে আলোচনা করেছিল। আলাদা কেউ তো বলে নাই যে আপনি ইভিএমে ভোট করতে, কেউ তো বলে নাই। না, অনেকে বলছে, কেউ বলে, কেউ বলে নাই আপনি একটা মিথ্যা মেসেজ দিচ্ছেন। আবার কথা মিথ্যা বলছে, আওয়ামী লীগ 14 দল বলছে, আওয়ামী লীগ আর 14 পার্থক্য, জাতীয় পার্টি বলছে পার্থক্য। আপনি বিএনপি বললেই হবে না? জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি বললেই সব হয়ে গেল, তাহলে তো লোক নাম তো বিএনপির পক্ষে। বিরোধী দলের কথা আমি বলছি, তো এক ঘরের মানুষ, সেটা আমি বলছি ভাই, এক ঘরের মানুষ তো। আর যে কথাটা বলা হচ্ছে যে ইভিএম যেহেতু অন্যান্য দলগুলি বলছে, যা বিরোধী দলগুলি যারা তারা, আর যে রহিন হোসেন প্রিন্স যে কথা বললেন, আর তারপর যে কথাটা বললেন, তার ওই কথাটা আমি খুবই একমত যে জনগণ তাদের সেবক নিয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে। তো শেষ পর্যন্ত তারা তাদের ভোটটা দিতে পারে,
ভোটটা যেন দিতে পারে এটা কনফার্ম করা লাগবে। জি, শেষ আমরা কথা বলতে একদম চাই, শেষ সময়। আমি জাতীয় রাজনীতি নিতে চাই না। আমার ভাই কামাল অনেক উন্নয়নের কথা বলেছেন। আমার তো মনে হয় 11 বছর একটা পাট কলম নতুন হয় নাই, 5টা আপনার নতুন করে গার্মেন্টসের বাড়ি নেই, কমেই গেছে, তো উন্নতি তো হয়েই থাকে। আমার সর্বশেষ চাওয়া হবে এই ইভিএম 100% না করে সেখানে 1% করা হোক, জি। আর মানুষজন যারা ভোট কেন্দ্রে দিয়ে ভোট দিতে পারে সেই এজেন্ট ব্যবস্থাটা দিতে করা। পারে, কিন্তু সেই এই ব্যবস্থা ইভিএম এর এই সিদ্ধান্ত তো নিঃসন্দেহে নির্বাচন কমিশনের, কিন্তু আওয়ামী লীগ একটা গ্রহণযোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নিশ্চয়ই চাই, সেটি না হলে তো সবচেয়ে বেশি সমালোচিত আওয়ামী লীগ হবে। আপনার দল কেন সেই দায়টা নেবে? আমি আপনার ধন্যবাদ। হাবিব ভাই একটা কথা বলছেন যে কোনো মিল কারখানা হয়নি, 100টা প্রসেসিং জোন হয়েছে, এক্সপোর্ট এক্সপোর্ট প্রসেসিং জোন হয়েছে। হাবিব ভাই তো খবরই জানেন। হাবিব ভাই সারাদিন আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে বলতে এগুলো সব আমার বাড়ির কাছে হয়েছে, আমি চোখেই পাট দেখে কলের না। কথা বলছি তো। হ্যাঁ, আর আমরা একদম শেষ সময়, জি। ইভিএম পাট কলের দেখেন, কথা বলছি। বিএনপির মতো করে তো নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে না। বিএনপি নির্বাচন কমিশনের সংবিধানের একটা ধারা আছে 118 থেকে 126, ওখানে সংবিধানে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া আছে। নির্বাচন কমিশন একটা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তার দায়িত্ব হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা যা করার সেটা করা। আর আমাদের দায়িত্ব হচ্ছে, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে নির্বাচন করা। এখন মির্জা ফখরুলের একটি কথার ভিতর দিয়েই তাদের কর্মীদের কাছে মেসেজ গেছে এই নির্বাচনে আমরা জিতবো না। জি, অনেক ধন্যবাদ এস এম কামাল হোসেন, অনেক ধন্যবাদ হাবিবুর রহমান, অনেক ধন্যবাদ রুহিন হোসেন জনগণ প্রিন্স, ভোট অনেক দিতে পারলে ধন্যবাদ আমরা জিতবো। ব্যারিস্টার ফজলুর তাপস। দর্শক, আমাদের প্রত্যাশা নির্বাচন কমিশন তার স্টেক হোল্ডারদেরকে নিয়ে, রাজনৈতিক দলগুলোকে নিয়ে যতটুকু সম্ভব একটু গ্রহণযোগ্য নির্বাচন করবে, এবং সেটি মানুষের প্রত্যাশা। সেই প্রত্যাশা শেষ করতে চাই। ভালো থাকবেন সবাই, থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে।